নিউ টাউনে গাড়িতে উদ্ধার 5 কোটি টাকা। আকাঙ্ক্ষা মোড়ের কাছে গাড়িতে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযানে 5 কোটি টাকা উদ্ধার। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে 2 বীরভূমের বাসিন্দাকে, কিন্তু কোথায়, কেন, কোন উদ্দেশ্যে এত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্তে কি জানা যাচ্ছে? তো এসটিএফ সূত্রপাত খবর পায় যে একেবারে বীরভূম থেকে একটি গাড়ি, মূলত গাড়িতে করে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে টাকা নিয়ে আসা হচ্ছিল, এবং তারপরেই খবর পাওয়ার পরে মূলত যে আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটি জায়গায় এসটিএফের পক্ষ থেকে হানা দেয়, এবং সেখানে তখন দাঁড়িয়েছিল। অন্যদিকে নারায়ণপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে তারা কিন্তু নাকা চেকিং শুরু করে, এবং সেই সময় লক্ষ্য করা যায় যে একটি গাড়ি, যে গাড়িতে করে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে আসা হয়, সন্দেহ হলে গাড়িটা আটকায়, এবং আটকানোর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় দুজনকে জিজ্ঞাসাবাদে গাড়ির ঠিক পিছনে ডিগিতে কিন্তু পরপর করে ট্রলি ব্যাগ রাখা রয়েছে, এবং তার মধ্যে বিপুল পরিমাণ টাকা রয়েছে। প্রায় 5 কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই সেই গাড়ি থেকে উদ্ধার করা হয়। পরবর্তী ক্ষেত্রে এসটিএফের পক্ষ থেকে সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে এই 5 কোটি টাকা যে কিভাবে নিয়ে আসা হচ্ছিল, কোন ব্যক্তির থেকে নিয়ে আসা হচ্ছিল, চিনার পার্কের কাছে কোনো একটি জায়গায় এই টাকা কিন্তু পৌঁছে দেওয়ার কথা ছিল। এই খবর পাওয়ার পরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে, নারায়ণপুর থানার পুলিশ, অন্যদিকে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে যৌথভাবে এই তল্লাশি শুরু করে। ইতিমধ্যে এই গাড়িটিকে আটক করা হয়েছে, 5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করার পরবর্তীতে তা আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়েছে। মূলত কার টাকা কিভাবে কোথায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল, এই গোটা ঘটনা কিন্তু বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আন্দোলন কেন, এই প্রতিবাদ, অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর দেওয়া হচ্ছে এই চাকরি প্রার্থীদের, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন। এখানেই নতুন চাকরি প্রার্থীদের প্রতিবাদ, তারা যোগ্য হয়েও অনেক সময় বাদ পড়ে যাচ্ছেন ইন্টারভিউ থেকে। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট। তাতে নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10 শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12 সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি, এবং একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো? 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলার শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে, সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে।
সেই জন্য ডাকা হচ্ছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা। বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে চেয়েছে, ভারত কোনো মন্তব্য করেনি, ভারত বারবার এড়িয়ে গিয়েছে। আমি আরেকবার, দেবাশিসবাবু একটু সঙ্গে থাকুন, আমি আরেকবার নিউজ রুমে অতনু রয়েছে, অতনুর কাছে চলে যাওয়ার চেষ্টা করব। অতনু, আজকে বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখছিলাম, বাংলাদেশ তো শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, বাংলাদেশ সম্পর্ক। বাংলা সেই 1950 সালের পর থেকে বহু মানুষ বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন। আজকে বাংলাদেশের পরিস্থিতি আগুন জ্বলছে গত বছর থেকে, আজকেও দুদিন ধরে আগুন জ্বলেছে। আজকে বাংলাদেশের পরিস্থিতি কি এখন? যখন ভিতরে রায়দান প্রক্রিয়া চলছে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট জায়গায় বড় জায়ান্ট স্ক্রিন তৈরি করে সেখানে সেই রায়দান লাইভ শোনানো হচ্ছে বা শোনা হচ্ছে, এবং যখন ফাঁসির যখন মৃত্যুদণ্ডের কথা বলা হলো বা নির্দেশ দেওয়া হলো সেই সময় একটা উল্লাস, একটা উচ্ছ্বাস, এবং যখন ভিতরে রায়দান চলছে তখন ঠিক তার বাইরে কিছু মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন, তারা অনশনে বসবেন বলে ঠিক করেছেন যে যদি তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়। এটা দুটো জায়গা দেখালাম। আরও একটা জায়গার ছবি যদি আমরা দেখাই তাহলে ধানমন্ডি 32 ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি, এর আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি আগেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাকি রয়েছে শেখ হাসিনার বাড়ি, যে বাড়ি ভাঙার জন্য আজ সকাল থেকে প্রচুর মানুষ সেই জায়গায় ইট পাটকেল নিয়ে এবং দুটো আর্থ মুভার নিয়ে সেখানে অপেক্ষা করছিলেন। সেনা গিয়ে আটকায়, সেনা গিয়ে ব্যারিকেড করে, পুলিশ এবং সেনা ব্যারিকেড করে। একটা সময় দেখা গেল ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে কিনা, এটা খেলার মাঠ করে দেওয়া হবে এই বাড়ি গুড়িয়ে। একদম এই ছবিটা একটু সহ দেখাই। জুলাই আন্দোলনকারীরা তারা জমায়েত হয়েছেন। এর আগে মুজিবুর রহমানের বাড়িটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবার শেখ হাসিনার বাড়িটাও ভেঙে গুড়িয়ে, আসলে যেটা দেবাশিসবাবু বারবার বলার চেষ্টা করছেন যে মাইনাস করতে চাইছে, সমস্ত কিছু থেকে হাসিনাকে বাদ দিতে চাইছে। এবার সরাসরি আরো একবার চলে যাব দেবাশিস নন্দীর কাছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিসবাবু, যেটা বলছিলাম যে রবি ঠাকুরের বাড়ি পর্যন্ত ভেঙেছে, রবি ঠাকুরের বাড়িকেও ছাড়া হয়নি, বিভিন্ন মনীষীদের বাড়ি ভাঙা হয়েছে। আজকে আমরা বাঙালি, আমরা আজকে বলছিলাম অতনুর সঙ্গে কথা বলতে গিয়ে, আজকে বহু বছর আগে অনেকেই আমরা চলে এসেছি, আমাদের মা বাবারা চলে এসেছেন এদেশে। আজকে একটা খুবই সেন্টিমেন্ট রয়েছে এই মুজিবুর রহমানের পরিবার এবং বাংলাদেশ নিয়ে, সেই সেন্টিমেন্টটাকে একেবারে ধূলিসাৎ করতে চাইছে ইউনূস। একদম ঠিক বলেছেন ওয়ানবাবু। দেখুন স্বাধীনতার পর থেকে যে জামাতে ইসলামের উত্থান ঘটে এবং 47-এর পর এবং পরবর্তীকালে 71-এর স্বাধীনতা যুদ্ধে যে জামাতদের যে নেগেটিভ ভূমিকা, রাজাকার যারা, তারা চেয়েছিলেন যে অ্যান্টি ন্যাশনালিস্টিক একটা ফোর্সকে এস্টাবলিশ করতে। মুজিবুর হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং পরবর্তীকালে তারা পাকিস্তানের সাথে একটা যোগাযোগ রেখেছেন। এখন হাসিনার বিতরণের পর থেকে তারা সরাসরি যোগাযোগ এস্টাবলিশ করেছেন। অর্থাৎ এটা একটা বড় নেটওয়ার্ক। এবং আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে চলে আসেন তারপরে মুজিবুরের বাড়ি তো ভাঙা হয়েছে, এবং কি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ কেউ বাদ যাননি। এবং বাংলাদেশের যে সেকুলার যে ফোর্স এবং যে সিভিল সোসাইটি, তাদের একটা বড় অংশ কিন্তু ভয়ে ভীতিতে তারা প্রতিবাদ করছেন। এবং আসাদুজ্জামান নূর বলে একজন বড় অভিনেতা আছেন, আওয়ামী লীগ পন্থী এবং খুব বড় অভিনেতা, তাকে দেখলাম কিছুদিন আগে জেলে করা হয়েছে। এবং অন্যান্য বড় অভিনেতা শিল্পী যারা হয়তো ধর্মনিরপেক্ষ, তাদেরকে বলা হতো মুজিবপন্থী, হাসিনাপন্থী, ফলে তাদের শাস্তি পেতে হচ্ছে। সুতরাং সিভিল সোসাইটির মুভমেন্টটা থমকে গেছে এবং তারা ভিতরে কষ্ট পাচ্ছেন বা প্রতিবাদ করতে চাইছেন, যেহেতু তাদের আইনি সাহায্য পাওয়ার অধিকার নেই এখন, অর্থাৎ কিছু করলে তারা আইনি সাহায্য পাবেন না, ফলে তারা কিন্তু প্রোটেস্ট করতে গিয়েও যাচ্ছেন না। এই যে আবেগের যে জায়গাটা বললেন, সত্যিই তাই, যে আমাদের যে আবেগ, পশ্চিমবঙ্গের আবেগ, দুই বাঙালির আবেগ, ফলত এটা কোথাটা চির ধরে গিয়েছে। অর্থাৎ যে পরিমাণ ধরুন আগে এক্সচেঞ্জ হতো, কালচারাল এক্সচেঞ্জ, 1 বছর আগেও এক্সচেঞ্জ হতো, এখান থেকে ওখানে যেতেন একাডেমিশিয়ানরা, সাংবাদিকরা, শিল্পীরা, পুরো বন্ধ হয়ে গেছে। এবং আমরা প্রতিবাদ করছি, এখানে প্রতিবাদ হয়েছে, আপনার মিডিয়ার মাধ্যমে বারবার তুলে ধরছেন ইস্যুটা, কিন্তু কাদেরকে তুলবেন? এই যে মিডিয়া, যে ফোর্থ পিলার বাংলাদেশের যে মিডিয়া রয়েছে, তারা এখন ভয়ে ভীতিতে কিন্তু এই ইউনিশ সরকারের গুণগান গাইতে বাধ্য হচ্ছেন, কারণ একাধিক মিডিয়া হাউসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল যারা একটু উদার সংবাদ বা নিরপেক্ষ সংবাদ প্রচার করতো। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে মনে হয় আগামী দিনে যে বাংলাদেশ তো বিপ্লবের একটি দেশ, অর্থাৎ 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর এরশাদ বিরোধী
আন্দোলন, অনেক ভালো ভালো আন্দোলনের সাক্ষী, এবং সেখানে ছাত্র জনতা পজিটিভলি গর্জে উঠেছিল। আমার মনে হয় আরেকটা বড় বিপ্লব হবে বাংলাদেশে, কারণ যেই মানুষগুলোকে আমরা সামনে দেখছি তারা জামাতের মানুষ, যারা ধর্মান্ধ মানুষ, সেই সংখ্যাটা কিন্তু 10%-এর বেশি, 10 to 15%, এবং তারা কিন্তু বাংলাদেশের জাতীয় যে সংসদ সেখানে কখনো 15টার বেশি সিট পায়নি, মানে এনশিওর করতে পারেনি। কিন্তু তারা যেহেতু খুবই উগ্র, ভিজিবল, তারা মারতে পারে, মরতেও পারে। সুতরাং যারা একটু শান্তিকামী মানুষ, গণতন্ত্রের পক্ষে, তারা কিন্তু একটু চুপ হয়ে আছেন। আমি যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু ইউনাইটেড হচ্ছে। পরশু দিনেই মনে অস্ট্রেলিয়া থেকে একজন একাডেমিশিয়ান, সে বাংলাদেশের, তার সাথে বইও আছে আবার, তো সে খুব দুঃখ প্রকাশ করছিলেন যে তাদের যে কর্মীরা রয়েছেন, যা বুদ্ধিজীবী আওয়ামী লীগপন্থী, তারা খুব ইউনাইটেড হচ্ছেন। প্রথমে তারা থমকে গিয়েছিলেন, বুঝতে পারেনি অতর্কিত। আমি আসছি আপনার কাছে আসছি, কারণ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যারও মৃত্যুদণ্ড হয়েছে, সেই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন দেখুন। দেশের একটা গণতান্ত্রিক সরকার বিনষ্ট করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার যে আমরা দেশ স্বাধীন করছি, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাকে কবর দেওয়ার জন্যই এই ঘটনাগুলি একের পর এক ঘটছে। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন, তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার যেমন হয়েছিল, ঠিক তেমনই এগুলি যারা করেছেন, যারা এই ঘটনা কনস্পিরেসি করেছে, তাদেরও বিচার বাংলাদেশের মানুষ করবে। তাদেরও বিচার বাংলাদেশের মানুষ করবে। কিছুক্ষণ আগেই দেবাশিস বাবু যেটা বলছিলেন যে হয়তো আরও একটা আন্দোলন হতে পারে, বিপ্লব হতে পারে, কিন্তু এখন যেটা হলো সেটা হলো হাসিনাকে পুরোপুরি মুছে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। অতনু, এই মুহূর্তে বাংলাদেশের যে ছবি আমরা দেখছিলাম, তুমি বলছিলে যে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে অনশনে বসে যাবেন, এক অংশ বলছেন। আরেক অংশ আমরা দেখলাম যারা শহীদের পরিবার বলা হচ্ছে, তারা কান্নায় ভেঙে পড়লেন আনন্দে, মানে মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছে। এই ঘৃণাটা কি ঢুকিয়ে দেওয়া হয়েছে, ইনজেক্ট করা হয়েছে ইউনূস হাসিনার বিরুদ্ধে? রাতারাতি এটা হয়নি, কারণ এর আগেও এই ঘৃণার সঙ্গে পাশাপাশি আরেকটা বিষয় বলতে হবে, আরও একটা বিষয় ইনজেক্ট করা হয়েছে, তা হলো ভারত বিদ্বেষ। একদম। তো এই ভারত বিদ্বেষের অনেক নজির আমরা দেখেছি। সে সময় শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী রয়েছেন, তৎকালীন সময়েও বেশ কিছু ক্ষেত্রে যখন দুই দেশের মধ্যে খেলা হয়, মূলত ক্রিকেট হয়, সে সময় দেখেছি যে অদ্ভুত একটা আক্রোশ, অদ্ভুত একটা বিদ্বেষ, যে বিদ্বেষের কোনো আগা মাথা নেই, মানে যে বিদ্বেষের কোনো কারণ নেই। কারণ এই ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক থাকাটাই স্বাভাবিক বাংলাদেশের, কারণ বাংলাদেশ আজ স্বাধীন, তার জন্য ভারত, একদম না হলে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে থেকে যেত। কিন্তু তারপরেও কিছু মানুষের মধ্যে এই ঘৃণা রয়ে গিয়েছিল, এবং ঘৃণা রয়ে গিয়েছিল তাদের জন্যও যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন, মানে শেখ মুজিবুর রহমানের পরিবার এবং তার পাশাপাশি শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার। সেই ঘৃণা আস্তে আস্তে সেটাকে কনভার্ট করা হয়েছে একটা হিংসার জায়গায়, এবং এই মোহাম্মদ ইউনূস তিনি তদারকি সরকারের মাথায় বসার পর সেটা যেন আরও দ্রুত গতিতে হতে শুরু করেছে, এবং তার পাশাপাশি ভারত বিদ্বেষও দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। তারই ফলশ্রুতি দেখা গেল যে 5 তারিখে, যখন গত বছরের 5 তারিখে 5ই আগস্ট, আমি একটু পেছনে যাব কারণ দর্শকদেরকে মনে করাতে হবে যে কি ঘটেছিল গত বছর 5 তারিখে আগস্টে, এবং কি হয়েছিল জুলাই আন্দোলনকারীদের ওপরে অত্যাচারের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেইগুলোও দেখাবো। তবে তার আগে হাসিনা, এই যে মৃত্যুদণ্ড, তার আগে তিনি বার্তা দিয়েছেন, অডিও বার্তা, ডোন্ট কেয়ার শেখ হাসিনা। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইউনূস আর তার সাথে যারা দোসর, তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে
পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। কিন্তু কিভাবে সম্ভব? আর মাত্র কয়েক মাস পরেই তো নির্বাচন চলে আসছে। মোহাম্মদ ইউনূসের যা ইঙ্গিত, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। দেবাশিস বাবু, একদম ক্ষমতা দখল আবার হবে এবং তাতে বিএনপি বা জামাত যারাই হন না কেন তারাই ক্ষমতায় বসবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগের পক্ষে উঠে আসা কতটা সম্ভব? আওয়ামী লীগ তো ব্যান্ড হয়ে গিয়েছে অফিসিয়ালি। এখন যদি তারা ওই হাসিনা যেটা বললেন, আওয়ামী লীগের কর্মীদের যা ভয়েস শুনি বা বার্তা, সেখানে পরিষ্কার যে তারা ইউনাইটেড হচ্ছেন এবং তারা নেটওয়ার্কের মাধ্যমে তারা নতুন করে প্রতিরোধ গড়ে তুলছেন। যদি প্রতিরোধ গড়ে তুলে সেই ৭১ স্বাধীনতা সংগ্রামের মতো ঘুরে দাঁড়াতে পারেন, তাহলেই তাদের পক্ষে সম্ভব। এছাড়া কিন্তু জামাত এবং বিএনপি ক্ষমতা দখল করবে, এবং বিএনপিও যে আসতে পারবে সেটা গ্যারান্টি নেই, কারণ বিএনপির যে নেতা তারেক জিয়া লন্ডন থেকে আসতে পারছে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং আগে জেনুইন মামলা ছিল। এখন জামাতরাই চায় না সে দেশে ফিরুক, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি কম্পারেটিভলি লিবারাল জামাত থেকে, কিছুটা বৈধতা আছে। সুতরাং জামাত চাইছে না, এখন বিএনপি বুঝতে পারছে জামাতের সাথে তাদের অ্যালায়েন্স হয়ে তাদের সর্বনাশ হলো, তাদের অস্তিত্ব বিপন্ন। সুতরাং আগামী দিনে আমার মনে হয় বড় সড়ো একটা লড়াই বা বিপ্লব অপেক্ষা করছে বাংলাদেশে। মানে খুব সহজে ইলেকশনটা হতে দেবে না আওয়ামী লীগের লোকজন, কারণ মাইনাস আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে মানে নেতিবাচক করে তোলে।